আচ্ছা, ইভলিউশন টার্মটাকে প্রথম কয়েন করেছিলেন কে? হু কয়েন্ড দ্য টার্ম ইভলিউশন? হারবার্ট স্পেন্সার। হারবার্ট স্পেন্সার। তাহলে ইভলিউশন টার্মটাকে কয়েন করলেন হারবার্ট স্পেন্সার। ওকে, ইভলিউশনে মেইনলি আমরা দুটো শব্দ দিয়ে ইভলিউশন পড়া শুরু করি। ফার্স্ট ওয়ান ইজ হোয়াট ডাজ ইট মিন বাই ইভলিউশনারি বায়োলজি? Evolutionary biology. And what does it mean by phylogeny? Okay, phylogeny. Phylogeny কি? Phylogeny হচ্ছে evolutionary history of an organism. তাহলে কোন একটা অর্গানিজমের, কোন একটা জীবের ইভলিউশনারি হিস্ট্রিটাকেই আমরা বলি phylogeny. And what is evolutionary biology? Evolutionary biology হচ্ছে স্টাডি অফ হিস্ট্রি অফ লাইফ ফর্মস অন আর্থ। ঠিক আছে, আর্থে লাইফ ফর্মস যেভাবে এসছে তার হিস্ট্রি। তাহলে স্টাডি অফ হিস্ট্রি অফ লাইফ ফর্ম অন আর্থ। ওকে, তাহলে দুটো শব্দ ক্লিয়ার হলো। বলো, হোয়াট ডাজ ইট মিন বাই ফাইলোজেনি এন্ড হোয়াট ডাজ ইট মিন বাই ইভলিউশনারি বায়োলজি? ফাইলোজেনি কাকে বলে? টেল মি প্লিজ। ফাইলোজেনি কি? Phylogeny কি? Tell me please. Evolutionary history of an organism, তাই তো? Evolutionary history of an organism. আর evolutionary biology কাকে বলি আমরা? Tell me please. Study of history of life form on earth. Study of history of life on earth. ঠিক আছে, তাকে আমরা বলি evolutionary biology. দেখো, সিম্পলি ইভলিউশন, আমরা যদি ইভলিউশনটাকে একটা প্রসেস বলি, যদিও পরবর্তীকালে আমরা আসবো যে ইভলিউশনটা প্রসেস নাকি রেজাল্ট অফ আ প্রসেস, তাহলে ইভলিউশন যদি আমরা একটা প্রসেস বলি, এই প্রসেসটা কেমন? এই প্রসেসের একটা নেচার আছে। কেমন? এই প্রসেসটা হবে স্লো, প্রসেসটা হবে গ্র্যাজুয়াল and unidirectional. Okay, that is slow, gradual and unidirectional. তাহলে ইভলিউশনটা কেমন চেঞ্জ, কেমন প্রসেস? এটা প্রসেস মানে এটা একটা চেঞ্জ, পরিবর্তন। এটা একটা পরিবর্তন। তাহলে সেই পরিবর্তনটা কেমন? দিস ইজ স্লো, দিস ইজ গ্র্যাজুয়াল and this is unidirectional. ঠিক আছে, এটা স্লো, এটা গ্র্যাজুয়াল এবং এটা ইউনিডিরেকশনাল। ওকে, এবং এই পরিবর্তনটা কোন দিক থেকে কোন দিকে হবে? এই পরিবর্তনটা হচ্ছে সিম্পল থেকে একটা কমপ্লেক্স স্ট্রাকচার তৈরি করবে, অথবা লেস ডেভেলপড থেকে মোর ডেভেলপড, হাইলি ডেভেলপড কোন একটা স্ট্রাকচার তৈরি করবে, অথবা আমরা বলতে পারি লেস স্টেবল থেকে হাইলি স্টেবল একটা স্ট্রাকচার তৈরি করবে। ঠিক আছে, তাহলে সিম্পল থেকে কমপ্লেক্স একটা স্ট্রাকচার তৈরি করতে পারে, লেস স্টেবল থেকে হাইলি স্টেবল একটা স্ট্রাকচার তৈরি করতে পারে, লেস ডেভেলপড থেকে হাইলি ডেভেলপড একটা স্ট্রাকচার তৈরি করতে পারে। বুঝতে পেরেছো? তাহলে এই যে গল্পটা, এই গল্পটাকে আমরা কি বলে ডাকি? এই টোটাল কনসেপ্টটাকে আমরা বলি অর্গানিক ইভলিউশন। ঠিক আছে, কথা বলো প্লিজ। এই কনসেপ্টটাকে আমরা কি বলে ডাকি? Organic ইভলিউশন। ইভলিউশন। ঠিক আছে, আর ইভলিউশন হতে গেলে কোনটুকু যথেষ্ট? এইটুকুনি এনাফ। তাহলে কার নাম ইভলিউশন? ইভলিউশন হচ্ছে এনি টাইপ অফ স্লো, গ্র্যাজুয়াল and unidirectional change is called as evolution. ওকে, তাহলে ইভলিউশনের সঙ্গে অর্গানিক ইভলিউশন কোন জায়গাতে পার্থক্য বুঝতে পেরেছো? ইভলিউশনের সঙ্গে অর্গানিক ইভলিউশনের কোথায় পার্থক্য ক্লিয়ার? ইভলিউশন একটা ব্রড টার্ম, তাই না? ইভলিউশন একটা ব্রড টার্ম,
এবং ইভলিউশনের সঙ্গে বায়োলজির কোনো সম্পর্ক নেই। ইভলিউশন যে কোনো ফিল্ডে হতে পারে, তাই না? ইভলিউশন তুমি দেখবে স্টিলার ইভলিউশন হতে পারে, সেখানে তুমি যত স্টারস, গ্যালাক্সিস, প্ল্যানেটস, এই যে তাদের যে একটা ইভলিউশন, দিস ইজ অলসো টাইপ অফ ইভলিউশন, তাই না? বায়োলজির একটা নিজস্ব ইভলিউশনারি প্যাটার্ন থাকতে পারে, কোনো রিলেশনশিপের একটা স্পেসিফিক ইভলিউশনারি প্যাটার্ন থাকতে পারে। সো ইভলিউশন ইজ আ ব্রড টার্ম। আর অর্গানিক ইভলিউশন হচ্ছে এটা বায়োলজিক্যাল ওয়ার্ড, এবং এই শব্দটা বায়োলজির নিজস্ব, যে যখন কোনো একটা স্লো গ্র্যাজুয়াল ইউনিডিরেশনাল চেঞ্জেস হবে, সেই চেঞ্জটা কোনো সিম্পল স্ট্রাকচার থেকে কমপ্লেক্স স্ট্রাকচার তৈরি করবে, লেস ডেভেলপড থেকে হাইলি ডেভেলপড কোনো স্ট্রাকচার তৈরি করবে, লেস স্টেবল থেকে হাইলি স্টেবল কোনো একটা স্ট্রাকচার তৈরি করবে, তখন তাকে আমরা বলি অর্গানিক ইভলিউশন। ঠিক আছে? তার মানে আমরা অর্গানিক ইভলিউশনটাকে আর একটু ক্লিয়ার কাট এইভাবে লিখতে পারি যে চেঞ্জেস in flora and fauna. What does it mean by flora and fauna? Flora মানে Plant. Plant. plants, Or Plant fauna or types. animal. Animal. তাহলে changes in flora and fauna that have occurred over million of years on earth. যদিও এর ম্যাগনিটিউডটাকে আমি ছোট করে দিয়েছি একটু, শুধু ফ্লোরা ফনার গল্প নয়, ফ্লোরা ফনা ছাড়াও আরো যে সমস্ত লাইফ ফর্মস গুলো আছে, এই টোটাল লাইফ ফর্মস গুলো যে মিলিয়ন অফ ইয়ার ধরে আর্থে যে তারা আস্তে আস্তে তাদের যে ডেভেলপমেন্টটা হয়েছে, তারা যে ইভলভ হয়েছে, দ্যাট প্রসেস ইজ নেমড অ্যাজ অর্গানিক ইভলিউশন। বলো, ক্লিয়ার হচ্ছে প্রত্যেকের এই টার্মটা অর্গানিক ইভলিউশন? ক্লিয়ার? হ্যাঁ স্যার। ভেরি গুড। ডারউইন ইভলিউশনটাকে এইভাবে ভাবতো, মনে রাখবে ইভলিউশন টার্মটা তো হার্বার্ট স্পেন্সারের দেওয়া, কিন্তু অর্গানিক ইভলিউশন এই টার্মটা কার? অর্গানিক ইভলিউশন Darwin. Darwin. দিস ইজ বাই ডারউইন। ডারউইন ইভলিউশনটাকে এইভাবে ভাবতো। হ্যালো, কি নামে আছো? খলিশানি কেন নামে থাকবে তুমি? ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ওকে, তাহলে ডারউইন ইভলিউশনটাকে এইভাবে দেখতো যে ইভলিউশন ইজ ডিসেন্ট উইথ মডিফিকেশন। ঠিক আছে? ডিসেন্ট কথাটার মানে কি? ডিসেন্ট অফস্প্রিংস, নেক্সট জেনারেশন। ধরো এ একটা অর্গানিজম, এর থেকে নেক্সট জেনারেশন বি হলো উইথ সাম মডিফিকেশন, বি থেকে নেক্সট জেনারেশন সি হলো উইথ সাম মডিফিকেশন, সি থেকে নেক্সট জেনারেশন ডি হলো উইথ সাম মডিফিকেশন, ডি থেকে পরের জেনারেশন ই হলো উইথ সাম মডিফিকেশন। তাহলে এই মডিফিকেশন গুলো একটা সময় যখন ভীষণ বড় আকারের মডিফিকেশন হিসেবে দেখা যাবে, তখন দ্যাট ক্যান লিড টু ইভলিউশন। এম আই ক্লিয়ার? তাহলে ডিসেন্ট উইথ মডিফিকেশন এই টার্মটা ক্লিয়ার হচ্ছে প্রত্যেকের? ডিসেন্ট উইথ মডিফিকেশন। হ্যাঁ স্যার, হ্যাঁ। স্যার ভেরি গুড। ডারউইন কে ইন্সপায়ার করেছিল কে? ডারউইন ওয়াজ ইন্সপায়ার্ড বাই Malthus. ভেরি গুড। Malthus. Darwin was inspired by Malthus. Malthus এর লেখা একটা এসে আমরা কি বলি? এসে অন পপুলেশন। ভেরি গুড। তাহলে এসে অন পপুলেশন এটা হচ্ছে ম্যালথাস এর লেখা, এবং ডারউইন এসে অন পপুলেশন পড়েই কিন্তু ইন্সপায়ার্ড হয়েছিল। নেক্সট একটা জিনিস খেয়াল করো, আমরা যখন পৃথিবীতে প্রাণের কথা ভাবছি, তার আগে পৃথিবীতে প্রাণ আসাটা ইম্পর্টেন্ট, লাইফ কিভাবে আসবে দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাহলে একদম শুরুতে আমরা যখন দেখেছি যে কোনো স্ট্রাকচার, বা প্রথমে আমরা একটা ডার্ক স্ট্রাকচার দেখেছি যেখান থেকে কোনো ফার্দার মডিফিকেশন কিছু হয়নি, একটা হাই এনার্জি একটা সাবস্টেন্সেস, তাই না? তাহলে এই যে একটা হাইলি ডেন্সড এবং হাই এনার্জি সাবস্টেন্সেস, এখান থেকে আমরা প্রথমে একটা থার্মোনিউক্লিয়ার, যেহেতু এনার্জি যত বেশি হবে দ্যাট উড বি মাচ মোর আনস্টেবল, তাহলে এখানে আমরা দেখলাম একটা ভীষণ বড় থার্মোনিউক্লিয়ার কি হয়েছে? এক্সপ্লোশন। এবং এটা এত বড় থার্মোনিউক্লিয়ার এক্সপ্লোশন, এত বড় একটা থার্মোনিউক্লিয়ার এক্সপ্লোশন, উই কল ইট অ্যাজ বিগ ব্যাং। ঠিক আছে? এটাকে আমরা কি বলে ডাকি?
বিগ ব্যাং, Big Bang. মানে এক্সপ্লোশন, Bang. তাই না? তাহলে এটা ভীষণ বড় এক্সপ্লোশন। এনসিইআরটির ভাষায় তুমি বললে এটা একটা আনইমাজিনেবল ইন ফিজিক্যাল টার্ম, তাই না? তুমি ফিজিক্যাল টার্মে এটাকে ইমাজিন করতে পারবে না, এরকম একটা বড় আনইমাজিনেবল ইন ফিজিক্যাল টার্ম। তাহলে এত বড় একটা বিগ ব্যাং হয়েছে, এবং যখনই বিগ ব্যাং হলো তখন বলো তো আলটিমেটলি এটা অনেকগুলো ছোট্ট 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 টুকরোতে ভেঙে গেল কিনা? ক্লিয়ার? বলো, এই জায়গাটা পুরোটা এক্সপ্লোশন হয়েছে। এই যে কনসেপ্ট, এই কনসেপ্টটাকে আমরা বিগ ব্যাং বলি। কার কনসেপ্ট? বিগ ব্যাং এর কথাটা প্রথম কে বলেছিলেন? অ্যাবে ল্যামাইট্রে। বলো, Lemaitre. অ্যাবে ল্যামাইট্রে। তাহলে প্রথমে কি ছিল আমরা কিছু একটা জানি না, সেখান থেকে আলটিমেটলি বিগ ব্যাং হলো, এক্সপ্লোশন হলো, তারপর আলটিমেটলি একটা ইউনিভার্স লাইক স্ট্রাকচার আমরা তৈরি করতে পারলাম। তাহলে অরিজিন অফ ইউনিভার্স এটা কি অনুযায়ী আমরা কোন থিওরি মেনে চলি? Big Bang Theory. Big Bang Big Theory. Bang by অ্যাবে ল্যামাইট্রে। Am I clear? অ্যাবে ল্যামাইট্রে। তাহলে এইভাবে আমরা তৈরি করলাম ইউনিভার্স। তাহলে কি জিনিস বলো তো ইউনিভার্স? আমরা যদি সহজে বলতে চাই যে ইউনিভার্স হচ্ছে মিলিয়ন অফ গ্যালাক্সিস নিয়ে আমরা তৈরি করি একটা ইউনিভার্স, তাই না? ইউনিভার্স কি দিয়ে তৈরি? ইউনিভার্স ইজ কম্পোজড অফ Millions of galaxies. মিলিয়ন অফ গ্যালাক্সিস। এবং একটা গ্যালাক্সির মধ্যে আবার আমরা কি কি পাবো? তুমি তার মধ্যে পাবে মিলিয়ন অফ স্টার, ক্লাউড অফ গ্যাস, ডাস্ট, এই জায়গাগুলো, তাই না? তাহলে গ্যালাক্সির মধ্যে আমরা আবার কি পাবো? মিলিয়ন অফ স্টার্স, ক্লাউড অফ গ্যাসেস, ডাস্ট, ঠিক আছে? এই সব মিলে তৈরি করছে একটা গ্যালাক্সি। আমরা কোন গ্যালাক্সিতে আছি? আর্থ কোন গ্যালাক্সিতে? Milky Way. Milky Way. Milky Way. নেক্সট, তাহলে এই যে ইউনিভার্সটাকে তুমি তৈরি করলে, এটা কতদিন আগের কথা? 20 billion years. 20 billions. ডিরেক্টলি প্রশ্ন জানতে চায় 20 বিলিয়ন ইয়ার্স এগো। ওকে, 20 বিলিয়ন ইয়ার্স এগো। তাহলে এই যে 20 বিলিয়ন ইয়ার্স এগো ইউনিভার্স তৈরি হলো, তোমরা মনে রাখবে এটাকে অনেক সময় বিলিয়নে দিয়ে দেয়। 1 বিলিয়ন ইজ ইকুয়ালস টু 1000 মিলিয়ন। মনে থাকবে 1 বিলিয়ন ইকুয়ালস টু কত মিলিয়ন? 1000 million. মিলিয়ন। ভেরি গুড। তাহলে বিগ ব্যাং হলো, ইউনিভার্স তৈরি হলো, বিগ ব্যাং থিওরি বাই অ্যাবে ল্যামাইট্রে। এটা একটা থার্মোনিউক্লিয়ার এক্সপ্লোশন, এত বড় এক্সপ্লোশন যেটা আমরা বলতে পারি আনইমাজিনেবল ইন ফিজিক্যাল টার্ম, তাই তো? একটা হিউজ এক্সপ্লোশন, এবং সেখান থেকে আমরা তৈরি করলাম ইউনিভার্স। হোয়াট ইজ ইউনিভার্স? ইউনিভার্স ইজ আ কম্পোজিশন অফ, ইট ইজ কম্পোজড অফ সো মেনি মিলিয়ন্স অফ গ্যালাক্সিস, এন্ড গ্যালাক্সিস ইজ অলসো কম্পোজড অফ মিলিয়ন অফ স্টার্স, ক্লাউড অফ গ্যাসেস এন্ড ডাস্টস। ওকে, ক্লিয়ার এভরিবডি? পরীক্ষায় একটা ডিরেক্ট প্রশ্ন, হ্যাঁ স্যার। ডিরেক্ট লাইন, যে স্টিলার ডিসটেন্স কে, এই যে স্টারস, প্ল্যানেটস, ঠিক আছে, মেটিওরাইটস, উল্কা, এদের মধ্যে যে ডিসটেন্সটা, এই স্টিলার ডিসটেন্স কে আমরা মাপি কোন এককে? লাইট ইয়ার্স। Light year. ঠিক আছে, আলোক বর্ষ। ভেরি গুড, লাইট ইয়ার্স এ মাপি। এবার দেখো এই যে টোটাল স্ট্রাকচারটা দেখো, মিলিয়ন অফ স্টারস, ক্লাউড অফ গ্যাসেস, ডাস্ট, এরা সবাই দেখো এইভাবে একটা এরকম সার্কেল আকারে তারা অ্যারেঞ্জ হয়ে গেছে, এবং এরকম প্রচুর সার্কেলস এরকম তৈরি হয়েছে। তাহলে এই যে স্পাইরালস বা এই যে এক একটা সার্কেলস তুমি পেলে, এর মধ্যে কি কি আছে বলো? এই জিনিসগুলোই আছে, তাই না? অনেক স্টার আছে, গ্যাসেস আছে, ডাস্টস আছে, এই সব মিলে এই যে একটা স্ট্রাকচার তৈরি করলাম, এই স্ট্রাকচার গুলোকে আমরা বলি সোলার নেবিউলা বা সোলার নেবিউলি। ক্লিয়ার? তাহলে এইভাবে আমরা কি তৈরি করলাম? সেখান থেকে ইউনিভার্স থেকে আবার কি তৈরি করছি বলো? সোলার নেবিউলা বা সোলার নেবিউলি। এবং দেখো এই যে সোলার নেবিউলাটা, এর যে সেন্টারে যে আছে, একদম সোলার নেবিউলার একদম সেন্টারে যে আছে, দিস ইজ Sun. স্ট্রাকচার, এন্ড দ্যাট ইজ সান। ঠিক আছে? এবং দেখো আস্তে আস্তে এর বাইরে আরো ডিফারেন্ট ম্যাটেরিয়াল গুলো তারা কনডেন্সড হয়ে এখানে আমরা তৈরি করছি কি ডিফারেন্ট টাইপস অফ প্ল্যানেটস। এবং এখানে তুমি যে ডিফারেন্ট টাইপস অফ প্ল্যানেটস পেলে, তার মধ্যে বলো তো কোন একটা প্ল্যানেট হিসেবে আমাদের কে তৈরি হয়েছে? Earth. আর্থ তৈরি হয়েছে। ওকে, তাহলে এই যে আর্থ তৈরি হলো, এটা কতদিন আগের গল্প?
4.5 4.5 billion. তাহলে বলো ইউনিভার্স তৈরি হলো কতদিন আগে? ডিরেক্ট কোশ্চেন, একদম পরীক্ষায় এসছে আগে। তাহলে 20 billion. 20 billion years ago. আর্থ তৈরি হয়েছে 4.5 বিলিয়ন ইয়ার্স এগো। যদি কোনো কারণে জানতে চায় সোলার নেবিউলা কতদিন আগে তৈরি হচ্ছে, দ্যাট ইজ 4.6 বিলিয়ন ইয়ার্স এগো। ওকে, 4.6 বিলিয়ন ইয়ার্স এগো। নেক্সট, এবার দেখো আর্থ তুমি তৈরি করে ফেললে। ওকে, আর্থ তৈরি করে ফেললে, মাঝখানে সান তৈরি হয়েছে, আরো অনেক প্ল্যানেট তৈরি হয়েছে, সেই প্ল্যানেট হিসাবে তুমি আর্থকেও পেলে। এবার আর্থের মধ্যে কে আসলো? লাইফ আসলো। আর্থে লাইফ আসলো। তাহলে আর্থে লাইফ আসলো কত? এরও আফটার 500 মিলিয়ন ইয়ার্স, আফটার 500 মিলিয়ন ইয়ার্স অফ আর্থ ফরমেশন। তাহলে বলো তো 500 মিলিয়ন ইয়ার্স মানে আমি বলতে পারি 0.5 বিলিয়ন। ওকে, বলতে পারি। ওকে, তাহলে দেখবে এনসিইআরটি তে দুটো জায়গাতে দুটো টার্ম দেওয়া আছে। যেভাবে তোমার কাছে জানতে চাইবে, এগুলো এক একটা বইতে এক এক রকম ডেটা দেওয়া থাকে। যদি তোমায় বলে যে আর্থ ক্রিয়েশনের কত বছর পর তাতে লাইফ এসছে, আনসার উড বি আফটার 500 মিলিয়ন ইয়ার্স। ওকে, ক্লিয়ার? আর্থ তৈরির কত বছর পর তাতে লাইফ এসছে, ওর আনসার উড বি 500 million years. 500 মিলিয়ন ইয়ার্স অথবা আফটার 0.5 বিলিয়ন ইয়ার্স। কিন্তু যদি তোমাকে বলে যে লাইফ আর্থে লাইফ কতদিন আগে এসছে, তখন আবার এনসিইআরটি এই টার্মটাকে বলে দিয়েছে যে 3 বিলিয়ন ইয়ার্স এগো। ওকে, তাহলে যেভাবে তোমার কাছে জানতে চাইবে তুমি আনসারটাকে সেইভাবেই বলবে। অনেক বইতে তুমি দেখবে, অনেক অথেন্টিক বইতে দ্যাট ইজ 4 বিলিয়ন ইয়ার্স এগো বলা থাকে, তাই না? কিন্তু দেখবে এনসিইআরটি পরিষ্কার বলে দিয়েছে কত? 3 বিলিয়ন। এটা 4ই তো হওয়ার কথা। হ্যাঁ, 4 বিলিয়ন ইয়ার্স এগো এটাই হওয়ার কথা, কিন্তু অনেক সময় এনসিইআরটি তে অনেক ডেটা মেলে না। কিন্তু তোমার পরীক্ষাতে আমি এই হিসাবেই পড়ানোর চেষ্টা করি, কারণ তোমার পরীক্ষাতে 4টে নাম্বারও তো ইম্পর্টেন্ট। ফলে এনসিইআরটি তে যে ডেটাটা আছে সেই ডেটাটা লিখলে তুমি 4 নম্বর পাবে। ওকে, তাহলে তুমি যত ভালো বই দেখবে প্রত্যেকটা বইতে ডেটা আছে আর্থে লাইফ এসছে 4 বিলিয়ন ইয়ার্স এগো। ওকে, কিন্তু এনসিইআরটি বলেছে 3 বিলিয়ন ইয়ার্স এগো। তাহলে তুমি 3 বিলিয়ন ইয়ার্স এগো নিতে পারো। আবার যদি এরকম জানতে চায় যে আর্থ তৈরি কত বছর পরে লাইফ এসছে, তখন কিন্তু আবার এনসিইআরটি ডেটা আফটার 500 মিলিয়ন ইয়ার্স এগো। ওকে, বুঝতে পেরেছো? এবং দেখো রিসেন্ট এনসিইআরটি চেঞ্জ করেছে কিনা একটুখানি ডেটাটা দেখে নিও, কারণ আমার কাছে যে রিসেন্ট এনসিইআরটি আমি দেখেছি তাতে 3 বিলিয়ন ইয়ার্স এগো ডেটাটা দেওয়া আছে। দিস ইজ নট আ ভেরি অথেন্টিক ডেটা। তাহলে লাইফ আসলো। ওকে, তাহলে লাইফ আসলো এবার আর্থে। কতদিন আগে আসলো বলো? যদি ডিরেক্টলি জানতে চাই কত বছর আগে? 3 billion years ago. 3 billion যদি years বলে যে ago. আর্থ তৈরির কত বছর পরে? 5 million years. ভেরি গুড, ভেরি গুড, এক্সেলেন্ট। এবার দেখো আমি আবার একটু বিগ ব্যাং এ ফিরে যাই। ধরো যখন বিগ ব্যাং হলো, তাহলে প্রথমে তোমার কাছে ছিল একটা কনডেন্সড ম্যাটার, একটা কনডেন্সড ম্যাটার ছিল, ঠিক আছে? তারপর ওই থার্মোনিউক্লিয়ার এক্সপ্লোশন হলো, থার্মোনিউক্লিয়ার এক্সপ্লোশন। এবার বলো তো যেই থার্মোনিউক্লিয়ার এক্সপ্লোশন হয়েছে, এবার তাহলে যে ইউনিভার্সটা বা যে স্ট্রাকচারটা তৈরি হয়েছে সেটা আস্তে আস্তে এক্সপ্যান্ড করছে কিনা? আমরা বলতে পারি ইউনিভার্স ইজ নাও গেট এক্সপ্যান্ডেড। আর যখনই তুমি কোনো একটা স্ট্রাকচারকে এক্সপ্যান্ড করবে তখন তার টেম্পারেচার উড go down. Lower. টেম্পারেচার আস্তে আস্তে কমে গেছে, ঠিক আছে? আর টেম্পারেচার আস্তে আস্তে যখন কমে গেল, দেখো টেম্পারেচার কমে যাওয়ার পর এবার আমরা পেয়েছিলাম কি, তখন ডিফারেন্ট টাইপ অফ যে ক্লাউড অফ গ্যাসেস এন্ড ডাস্ট, বিশেষ করে আমরা যে ক্লাউড অফ গ্যাসেস পেয়েছি, তখন ক্লাউড অফ গ্যাসেস আমরা ফর্ম করতে পেরেছি। এর মধ্যে মেইনলি তুমি কোন কোন গ্যাসকে পাবে পরীক্ষায় জানতে চাই? হাইড্রোজেন এন্ড হিলিয়াম। হাইড্রোজেন এন্ড হিলিয়াম, মনে থাকবে। তাহলে একদম যেটা প্রিমিটিভ গ্যাসেস, একদম শুরুতে তুমি যে গ্যাসেসকে পেয়েছিলে তারা কারা? হাইড্রোজেন এন্ড হিলিয়াম।
তাহলে যখন থার্মোনিউক্লিয়ার এক্সপ্লোশন হলো তখন এই গ্যাস যারা ছিল, গ্যাস মলিকিউলস গুলো, তারা একটা গ্যাসিয়াস ক্লাউড ফর্ম করেছে, এবং এই যে গ্যাসিয়াস ক্লাউডটা ফর্ম করলো, সেই গ্যাসিয়াস ক্লাউডটা বলতো তারা কনডেন্সড হয়ে গেছে আন্ডার গ্র্যাভিটি, গ্র্যাভিটির জন্য তারা কনডেন্সড হয়ে একটা জায়গাতে এসে জমলো। তাহলে দে কনডেন্সড। আমি এই গল্পটাকে মোটামুটি একটু চেষ্টা করছি একটা টেবিল আকারে ফর্ম করার, একটা চার্ট আকারে ফর্ম করার। কনডেন্সড আন্ডার গ্র্যাভিটি, ওকে। এবং এই কনডেন্সড হয়ে তারা একটা ডিস্কের মতন যে স্ট্রাকচার তৈরি করেছে, এই ডিস্ক শেপড স্ট্রাকচারটাকে আমরা কি নামে ডাকি? টেল মি। এটা কি আমরা কি নামে ডেকেছি? নেবুলা। নেবিউলা অথবা সোলার নেবিউলা, তাই না? এটাকেই আমরা বলি সোলার নেবিউলা। তাহলে এই যে সোলার নেবিউলাটা, বলতো এই সোলার নেবিউলার মধ্যে সান, প্ল্যানেট, আমাদের মিল্কি ওয়ে, তার মধ্যে আর্থ, এই সব কিছু এর মধ্যে আছে কিনা? হ্যাঁ ক্লিয়ার? হ্যাঁ স্যার। ভেরি গুড, ভেরি গুড। তাহলে এবার এখান থেকে আলটিমেটলি তুমি দেখলে যে আর্থ তৈরি হয়েছে, সেই আর্থে লাইফ আসলো, সেই আর্থে লাইফ আসলো। তাহলে অরিজিন অফ আর্থ কবে? 4.5 বিলিয়ন ইয়ার্স এগো। এ নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু প্রথম যখন তুমি আর্থটাকে জেনারেট করলে, বলো তো সেই টাইমে কি ইজ देयर এনি লাইফ প্রেজেন্ট? আর্থ যখন প্রথম জেনারেট হলো 4.5 বিলিয়ন ইয়ার্স এগো, না স্যার। তাহলে না স্যার। নো লাইফ, নো অ্যাটমসফিয়ার, তাই না? নো লাইফ, নো অ্যাটমসফিয়ার, তখন কোনো সেখানে লাইফ নেই, তখন সেখানে কোনো অ্যাটমসফিয়ার নেই। তখন তুমি দেখবে যে যখন এবার আস্তে আস্তে পৃথিবীতে প্রাণ আসছে, সেই টাইমে তুমি আর্থের কন্ডিশনটা কেমন দেখবে, আর্থের কি কি, তখন তুমি আর্থের নেচার পাবে, আর্থ তখন কি অবস্থাতে ছিল, ঠিক আছে? এই এনভায়রনমেন্টটাকে আমরা বলি প্রিমিটিভ এনভায়রনমেন্ট, ঠিক আছে? যখন পৃথিবীতে প্রাণ তৈরি হচ্ছে তখন সেই জায়গাটাকে আমরা কি বলি? প্রিমিটিভ এনভায়রনমেন্ট। তাহলে কন্ডিশন at the time of origin of life, তাহলে এই এনভায়রনমেন্টটাকে আমরা কেমন এনভায়রনমেন্ট বলছি? দিস ইজ নেমড অ্যাজ প্রিমিটিভ এনভায়রনমেন্ট। দেখো প্রিমিটিভ এনভায়রনমেন্ট কেমন ছিল? এনি আইডিয়া? প্রিমিটিভ এনভায়রনমেন্ট টেম্পারেচার কেমন হবে? ভীষণ হাই না কম? হাই। Higher. হাই। তাহলে টেম্পারেচার এনভায়রনমেন্ট ওয়াজ ভেরি হট, দ্যাট ইজ 800 to 900 ডিগ্রি সেলসিয়াস। তাহলে টেম্পারেচার কত ছিল প্রিমিটিভ এনভায়রনমেন্টের? 800 to 900। ভেরি গুড। তুমি দেখবে আর্থের যে কোর, আর্থের কোরে আমরা পাবো প্রচুর পরিমাণে হেভি মেটালস, যেমন ধরো তুমি পাবে আয়রন, যেমন তুমি পাবে নিকেল, এই জায়গাগুলো। তাহলে কোর, আর্থের কোরটাকে নিয়ে নিয়েছে, আর্থের কোরটাকে হেভি মেটালস। হেভি মেটালস যেমন আয়রন, নিকেল, এরা আর্থের কোরটা নিয়ে নিয়েছে। এবং দেখবে যে আমরা গ্যাসিয়াস ম্যাটেরিয়াল তখন কাকে পাচ্ছি? হাইড্রোজেন পাবো, হিলিয়াম পাবো, Helium. তাই না? কাকে কোনো অবস্থাতেই পাবো না, কাকে কোনো অক্সিজেন। নো Oxygen. ফ্রি মলিকিউলার অক্সিজেন। তাহলে অক্সিজেন আছে কিন্তু কি নেই? ফ্রি মলিকিউলার অক্সিজেন নেই, ঠিক আছে? O2 ফর্মে তুমি অক্সিজেন পাবে না। দেখো সেখানে তো তুমি ভেপার পাবে, তাই না? ভেপার যদি পাও তাহলে ভেপারের মধ্যে তো অক্সিজেন আছে, তাই না? কিংবা ধরো তুমি সেখানে NO পেতে পারো, তাহলে NO এর মধ্যেও তো অক্সিজেন আছে, কিন্তু তুমি ফ্রি মলিকিউলার অক্সিজেন কিন্তু সেই জায়গাতে পাবে না। তুমি সেখানে নাইট্রোজেন গ্যাসেস পেতে পারো, ওকে? তারপর তুমি দেখবে যে প্রিমিটিভ এনভায়রনমেন্টে আমরা আস্তে আস্তে তৈরি করব অ্যামোনিয়া, ওয়াটারটাকে কি ফর্মে রাখবো? ওয়াটার টেম্পারেচার তার মানে তখন কি আমরা লিকুইড পাবো? ভেপার। তাহলে অ্যামোনিয়া, H2O, এই যে ম্যাটেরিয়াল গুলো বলো তো, এই ইনঅর্গানিক ম্যাটেরিয়াল গুলো পৃথিবীতে একদম প্রথমে এসেছিল কিনা? তাহলে যদি তোমার কাছে কেউ জানতে চায় যে ফার্স্ট ইনঅর্গানিক কম্পাউন্ড অন আর্থ বা ফার্স্ট ইনঅর্গানিক ম্যাটার অন আর্থ, কি হবে আনসার? NH3 আর ওয়াটার। NH3 ওয়াটার। যদি দুটোর মধ্যে একটাকে চয়েস করতে হয়? Ammonia. ঠিক আছে, অ্যামোনিয়া। ওকে, মানে ফার্স্ট ইনঅর্গানিক ম্যাটেরিয়াল বা ফার্স্ট ইনঅর্গানিক স্ট্রাকচার অন আর্থ পৃথিবীতে তৈরি হয়েছে এরকম কে? NH3।
আর প্রথম তুমি যে অর্গানিক ম্যাটার পৃথিবীতে পাবে কি সেটা CH4 মিথেন, ঠিক আছে? তাহলে ফার্স্ট অর্গানিক ম্যাটার প্রোডিউস অন আর্থ, একদম ডিরেক্ট প্রশ্ন, বারবার জানতে চায় যে প্রথম অর্গানিক ম্যাটার, ইনঅর্গানিক ম্যাটার পৃথিবীতে কে তৈরি হয়েছে? অ্যামোনিয়া। প্রথম অর্গানিক ম্যাটার পৃথিবীতে কে তৈরি হয়েছে? CH4। একদম মনে থাকবে, একদম মনে থাকবে। হ্যাঁ Yes, স্যার। sir. ওকে, কার্বন ডাইঅক্সাইড ছিল না? কার্বন ডাইঅক্সাইড ছিল, কোত্থেকে পেয়েছিলে কার্বন ডাইঅক্সাইড কে? কার্বন ডাইঅক্সাইড কে আমরা পাবো দ্যাট ইজ রিলিজ ফ্রম মোল্টেন মাস কভার্ড সারফেস, তাই না? রিলিজ ফ্রম লাভা যেগুলো আছে সেখান থেকে রিলিজড হচ্ছে, রিলিজড ফ্রম molten mass covered surface। ওকে, তাহলে এই সমস্ত এনভায়রনমেন্ট তুমি তখন পাচ্ছ। বলো তো যদি ফ্রি মলিকিউলার অক্সিজেন না পাও তাহলে কি আমরা এখান থেকে কি ওজোন ফর্মেশন করতে পারবো? না না। ওজোন ফর্মেশন করতে পারবো? আর দেখো ওজোন যদি formation করতে না পারি, ওজোন যদি ফর্মেশন করতে না পারি তাহলে কি আমাদের কি ওজোন লেয়ার তৈরি পসিবল? না আর না। ওজোন লেয়ার তৈরি যদি পসিবল না হয় তাহলে কি আমরা বলবো ডিরেক্টলি ইউভি ফলস অন আর্থ? হ্যাঁ স্যার। তাহলে এটা হ্যাঁ। প্রিমিটিভ এনভায়রনমেন্টের একটা ক্যারেক্টার যে ওজোন লেয়ার তখনও তৈরি হয়নি, কারণ অক্সিজেন মিলে ওজোন তৈরি হয়নি। আর ওজোন যদি তৈরি না হয় তাহলে ইউভিটা আর্থের উপর ফল করছে না। আর যদি ওজোন যদি তৈরি না হয় তাহলে ইউভিটা ডিরেক্টলি কার উপর ফল করছে? আর্থের উপর ফল করছে। ওকে, ক্লিয়ার এভরিবডি? ক্লিয়ার এভরিবডি? Yes, sir. আর্থের প্রিমিটিভ এনভায়রনমেন্ট যে কোনো লাইন থেকে পরীক্ষা প্রশ্ন আসতে পারে, আরো হাজারো জিনিস আছে, আমি শুধু সেইটুকুনি জায়গা কভার করলাম যেটুকুনি জায়গা